ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আগের ক্লাসে আমরা পড়েছি তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজতা সম্পর্কে। তো আগের ক্লাসের পর এই ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সমযোজী বন্ধন আর সমযোজী যৌগদের গঠন সম্পর্কে পড়ব। দেখো তাহলে শুরু করা যাক। চলো, সমযোজী যৌগ কী সবার আগে সেটা জানতে হবে। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে যৌগের মধ্যে যে পরমাণুগুলো আছে তারা ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে যৌগ গঠন করে। কিন্তু তড়িৎযোজী যৌগ ছাড়াও আরও কিছু কিছু যৌগ পাওয়া গেছে। যেমন ধরো উদাহরণস্বরূপ আমি বলতে পারি চিনি, গ্লুকোজ, চিনি বা মিথেন, এছাড়াও আছে গ্লুকোজ আছে, ক্লোরোফর্ম আছে, ইথানল আছে। চিনি তোমরা সকলেই চেনো, চিনি দেখতেও পাও তোমরা, সবসময় আমরা যেটা ব্যবহার করি। তো এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে কি দেখা গেছে না এদের মধ্যে অণুর অস্তিত্ব আছে। অণুর অস্তিত্ব আছে, কোনো আয়ন নেই, এদের মধ্যে অণুর অস্তিত্ব আছে। সেই জন্য এদের যে যৌগের গঠনগুলো সেগুলো আয়নীয় যৌগের থেকে একটু আলাদা। এবার কেন আলাদা বা কীরকম কী সমযোজী যৌগ কী সেগুলো আমরা বলবো। তার আগে বলি সমযোজী যৌগের কিছু কিছু ধর্ম আছে। সমযোজী যৌগের ধর্ম সেটা কি? দেখো, আমরা সবাই চিনি দেখেছি যে চিনি খুব সহজেই কী হয়, জলে গুলে যায়। বা যদি আমরা চিনিকে হিট দিই বা তাপ প্রয়োগ করি তাহলে খুব সহজেই গলে যায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক তেমনভাবেও মিথেন হচ্ছে কি না, মিথেন হচ্ছে গ্যাস হিসেবে অবস্থান করে। মিথেন সাধারণত গ্যাসীয় বা উদ্বায়ী থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এদের ধর্মগুলো কি না, এই সমস্ত সমযোজী যৌগগুলোর কি হয়, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অনেক কম হয়। ধরো 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক থাকে। এছাড়াও কিছু কিছু যৌগ হয় গ্যাসীয়, যেমন মিথেন হচ্ছে গ্যাসীয়। আবার যেমন ইথানল কি তরল হিসেবে অবস্থান করে। চিনি কঠিন হিসেবে অবস্থান করে, বা গ্লুকোজ, এরা হচ্ছে কঠিন সমযোজী যৌগ। ইথানল বা মিথানল যদি দেখি এগুলো হচ্ছে তরল সমযোজী যৌগ। মিথেন গ্যাসীয় অবস্থায় অবস্থান করে। এছাড়াও আরও একটা আছে যেটা হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিন আমরা অনেকেই ইউজ করি। তো আমরা কি দেখতে পাই, ন্যাপথালিন প্রথমে থাকে কঠিন হিসেবে অবস্থান করে। কঠিন ন্যাপথলিন অনেকদিন ঘরে রেখে দিলে কি দেখতে পাই আমরা, আস্তে আস্তে এর সাইজ বা এর যে আকার সেটা ছোট হয়ে আসছে। মানে কি, এটা হচ্ছে উদ্বায়ী কঠিন। উদ্বায়ী কঠিন। তাহলে কি এই সমস্ত যৌগগুলোর সাধারণত গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অনেক কম হয়। এরা খুব সহজে জলে দ্রাব্য হয়, আর এরা কিন্তু জলে দ্রাব্য অবস্থায় তড়িৎ পরিবহন করে না। তড়িৎযোজী যৌগগুলো কি না, এরা হচ্ছে কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম। কিন্তু জলে দ্রাব্য অবস্থায় এটা তড়িৎ পরিবহন করে। কিন্তু এই সমস্ত যৌগগুলো, এই প্রত্যেকটা যৌগ, এরা কি না, এরা হচ্ছে তড়িতের অপরিবাহী। এরা কি না, তড়িতের অপরিবাহী। এরা কিন্তু কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না। এটাই হচ্ছে এদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ধর্ম। এবার সমযোজী যৌগের আমরা ধর্মগুলো দেখলাম, কিন্তু সমযোজী যৌগ কী বা সমযোজী বন্ধন কিভাবে গঠন হয় সেটা দেখতে হবে। সমযোজী বন্ধন কি না, কোনো যৌগের অণুগুলি তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, এই যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ওই যৌগের পরমাণুগুলো কী করে, তাদের ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে যে সমস্ত যৌগ গঠন করে তাদেরকে আমরা বলি সমযোজী যৌগ। সমযোজী যৌগ তাহলে কি না, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোনো যৌগের 2 বা 3টে পরমাণু তাদের ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করার যে প্রবণতা তাদেরকে আমরা বলি সমযোজী বন্ধন গঠন। আর যে সমস্ত যৌগ সমযোজী বন্ধন গঠন করে তাদেরকে আমরা বলি সমযোজী যৌগ। এবার এদের যোজ্যতা কি? তড়িৎযোজী যৌগের মতোই সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন জোড় বা যে ইলেকট্রন জোড়গুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে, সর্ববহিস্থ কক্ষের
ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে বা সমভাবে ব্যবহৃত হয়ে যে যৌগ গঠন করে, সেই ইলেকট্রনগুলোই কিন্তু সমযোজী যৌগের যোজ্যতা নির্দেশ করে। এবার সমযোজী যৌগগুলো কি হয়, এরা বন্ধন গঠন করে। বন্ধন গঠন মানে ধরো সমযোজী যৌগ বন্ধন গঠন করে, বা আমি যদি কয়েকটা উদাহরণের সাহায্যে দেখি, হাইড্রোজেন, ফ্লুরাইড, বা ধরো নাইট্রোজেন, এছাড়াও আছে অ্যাসিটিলিন। এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে এদের বন্ধন কিভাবে হয়, ধরি আমি যদি ফ্লুরিনের ক্ষেত্রে দেখি, দুটো ফ্লুরিন পরমাণু এইভাবে যুক্ত থাকে, মানে একটা বন্ডের সাহায্যে যুক্ত থাকে। আর এই বন্ড মানে কি, বন্ড মানে হচ্ছে দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড গঠন হয়। তাই জন্য আমি বারবার বলছিলাম যে ইলেকট্রন জোড় সমানভাবে ব্যবহৃত হয়। তাহলে ইলেকট্রন জোড় মানে সবসময় দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড হয়। তাহলে এইটা হচ্ছে একটা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। এবার সমযোজী বন্ধনের কিছু কিছু ভাগ আছে, যেমন সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন। তো দেখো আমি বললাম যে দুটো করে ইলেকট্রন ডট বা দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড গঠন হয়। এবার যদি কোনো সমযোজী যৌগে আমি দেখতে পাই যে দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড গঠন করছে, তাহলে আমরা তাকে বলবো সমযোজী এক বন্ধন। বুঝতে পারলে তো, কি যদি একটা বন্ধন হয় কোনো যৌগের মধ্যে, যেমন ফ্লুরিনের একটা বন্ধন, তাহলে সেটা হচ্ছে সমযোজী এক বন্ধন। এবার যদি কোনো সমযোজী বন্ধন যৌগের ক্ষেত্রে চারটে ইলেকট্রন অংশগ্রহণ করে, তাহলে কি হবে, দুটো বন্ড হবে। দুটো ইলেকট্রন যদি একটা বন্ড করে, চারটি ইলেকট্রন অবশ্যই দুটো বন্ড করবে, সেটাকে আমরা বলবো সমযোজী দ্বিবন্ধন। ঠিক আছে। আর যদি তিনটে ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তিনটে ইলেকট্রন জোড় যদি বন্ধন গঠনে অংশগ্রহণ করে, বা 6টা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তাহলে তিনটে বন্ড হবে, তাকে বলবো সমযোজী ত্রিবন্ধন। তাহলে বুঝতে পারলে তো যে কি, যদি দুটো ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে সেটা হচ্ছে সমযোজী এক বন্ধন, চারটে ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করলে সমযোজী দ্বিবন্ধন, আর তিনটে ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করলে সমযোজী ত্রিবন্ধন। এই প্রত্যেকটা নোটস, প্রত্যেকটা লেখা ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। তো এখানে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপর নোটস পড়বে। এবার দেখো আমি দেখতে পাচ্ছি এখানে বন্ধন সম্পর্কে আমি বললাম, সমযোজী যৌগ কি বললাম, সমযোজী যৌগের যোজ্যতা সম্পর্কে বললাম, তারপর সমযোজী বন্ধন সম্পর্কে বললাম। এবার আমরা দেখব যে কতগুলো উদাহরণের সাহায্যে আমরা দেখব যে কিভাবে যৌগ গঠন হয়। সবথেকে প্রথম উদাহরণ হচ্ছে হাইড্রোজেন H2, ফ্লোরিন, তারপর দেখো HF, HCl, H2O বা জল কিন্তু সমযোজী বন্ধন গঠন করে। তারপর এছাড়াও আছে মিথেন, আরও অনেক যৌগ আছে যেগুলি সমযোজী বন্ধন গঠন করে। তো আমরা এবার দেখব যে কিভাবে সমযোজী বন্ধন গঠন করে। এবার আমি এখানে দেখালাম যে কি না, এই ইলেকট্রনগুলোকে, এইগুলো হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন, মানে দুটো ইলেকট্রন বা একটা ইলেকট্রন জোড়, এগুলোকে আমরা কি ডট হিসেবে লিখছি, একটা করে ডট হিসেবে লিখছি, তাই তো, বা বিন্দু হিসেবে লিখছি। এই জন্য সমযোজী বন্ধন যৌগগুলোর যে স্ট্রাকচার, যে গঠন, তাদেরকে আমরা বলি লুইস ডট ডায়াগ্রাম। ইলেকট্রনগুলিকে বিন্দু হিসেবে দেখানোর জন্য এদেরকে আমরা বলি লুইস ডট ডায়াগ্রাম। তো এবার চলো দেখি যে কিভাবে সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ গঠন হয়। তো প্রথমেই আমরা দেখি হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে
দুটো হাইড্রোজেন পরমাণু আমি লিখলাম। এবার হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে? একটা। হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এবার প্রত্যেকটা হাইড্রোজেনের মানে একটা হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন আর একটা হাইড্রোজেন পরমাণুর আরেকটা ইলেকট্রন একে অপরের সাথে সমানভাবে ব্যবহার করবে। মানে এই হাইড্রোজেন পরমাণুটা এই ইলেকট্রনকেও ব্যবহার করবে আর এই হাইড্রোজেন পরমাণুটা এই ইলেকট্রনকে ব্যবহার করবে। ইলেকট্রন ডট আর এর ইলেকট্রন ডট সমানভাবে ব্যবহার হচ্ছে, দিয়ে গঠন করছে হাইড্রোজেন অণু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রন ডট ব্যবহার হচ্ছে বা এক জোড়া ইলেকট্রন ব্যবহৃত হচ্ছে। তাহলে কি হচ্ছে? এক বন্ধন। এই যে দুটো ইলেকট্রন ডট মানে সমযোজী এক বন্ধন। তাহলে কি দেখতে পাচ্ছি না হাইড্রোজেন বা H2 কি গঠন করে? এক বন্ধন গঠন করে। একটি বন্ধন গঠনের মাধ্যমে হাইড্রোজেন যৌগ গঠিত হয়। ম্যাডাম তাহলে পরীক্ষায় এটা দিলে কি রকম ভাবে এটাকে বোঝাতে হবে, মানে লেখাটা কি রকম লিখতে হবে? হ্যাঁ, এটা আমরা দেখালাম হাইড্রোজেন। এরপর আসছি ফ্লুরিন। ফ্লুরিন দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। দেখো, যদি আমি ফ্লুরিনের ক্ষেত্রে দেখি, প্রথমেই আমি লিখব দুটো ফ্লুরিন পরমাণু, F2 মানে দুটো ফ্লুরিন পরমাণু। এবার আমাকে জানতে হবে হাইড্রোজেন বা ফ্লুরিন যাই থাকুক না কেন তাদের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা কি জানি ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস কি? ফ্লুরিনের ইলেকট্রন নাম্বার হচ্ছে 9। তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2, 7। সব থেকে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 7টা। তাহলে আমি 7টা ইলেকট্রন একইভাবে ইলেকট্রন ডটের মাধ্যমে লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, এখানে সব থেকে বেশি যেটা আমি বলছিলাম যে পর্যায় সারণীর ভিডিওর সময় আমি বলেছিলাম যে পরমাণু ক্রমাঙ্ক দিয়ে মৌলগুলোর নাম্বার মনে রাখতে। তো এখানে কিন্তু পর্যায় সারণীর পরমাণু ক্রমাঙ্ক কাজে লাগছে, তার সাথে ইলেকট্রন বিন্যাসও। ফ্লুরিনের 7টা ইলেকট্রন, এই ফ্লুরিন পরমাণুর 7টা ইলেকট্রন, ঠিক আছে। এবার যদি এই ফ্লুরিন পরমাণু একটা ইলেকট্রন পায় তাহলে এর সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আসতে পারে, সে একটি সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে এই ফ্লুরিন পরমাণুটা একটা ইলেকট্রন ব্যবহার করবে এইখান থেকে, আর এই ফ্লুরিন পরমাণুটাও কিন্তু এই ফ্লুরিনের পরমাণু থেকে একটা ইলেকট্রন গঠন করবে। তার মানে কি দুটো ফ্লুরিন পরমাণুই একে অপরের থেকে একটি করে ইলেকট্রন নিয়ে যৌগ গঠন করবে। তাহলে কি দেখব? এই যে এই ইলেকট্রন ডটটি আসছে আর এই ইলেকট্রন ডট, এইভাবে তীর চিহ্নের মাধ্যমে যদি দেখাই তাহলে বোঝাতে পারবো। একই রকমভাবে আমি লিখছি ফ্লুরিনের 6টা ইলেকট্রন ডট, এই একটি ইলেকট্রন ডট, আর এই ফ্লুরিন পরমাণু থেকে আরেকটি ইলেকট্রন ডট আসছে এইটি। এবার আমি লিখব এই ফ্লুরিন পরমাণুর ক্ষেত্রে 6টি ইলেকট্রন ডট, এই ফ্লুরিনের একটা ইলেকট্রন ডট আর এই ফ্লুরিন পরমাণু আরেকটি ইলেকট্রন ডট। তাহলে এরা কি করছে? দুটো ইলেকট্রন ডট একসাথে মিলে একটি বন্ধন গঠন করছে। তাহলে যদি তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে যে ফ্লুরিন পরমাণুর লুইস ডট ডায়াগ্রাম দেখাও বা ফ্লুরিন অণুর সমযোজী বন্ধন গঠন একটি ছবির মাধ্যমে দেখাও, তখন কিন্তু এইভাবে দেখাতে হবে। তো দেখো, আমরা হাইড্রোজেনের বন্ধন গঠন দেখলাম, ফ্লুরিনের দেখলাম। এবার HF আর HCl কিন্তু হাইড্রোজেন বা ফ্লুরিনের মতো একই রকমভাবে সমযোজী বন্ধন গঠন করে। তোমরা এগুলো করার চেষ্টা করবে, কমেন্ট বক্সে জানাবে। না পারলে আমি দেখিয়ে দেবো অবশ্যই। তো এইগুলোর ক্ষেত্রে কি মনে রাখতে হবে না, ক্লোরিন বা ফ্লুরিনের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসটা যদি মাথায় রেখে করো, আশা করি তোমরা সকলে নিজেরাই করতে পারবে। বুঝতে পারলে নিশ্চয়ই, আশা করি। আজকে এটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।